সে রাজকে একটা ধাক্কা মেরে ফেলে দিল। রাজের কপাল কেটে গিয়েছে। রাজ কপালে হাত দিয়ে বুঝতে পারলো এটা স্বপ্ন নয়। রাজের কপাল কেটে রক্ত পড়ছে, সেদিকে তার খেয়াল নেই। শীতলের রাজের দিকে খেয়াল নেই। কাঁদো কাঁদো চোখ নিয়ে সে বেডের মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার শাড়ি ঠিক নেই, মেয়েটার গায়ে তার নিজের পরনের একটা শাড়ি। শীতলের প্রচন্ড রাগ উঠল। মেয়েটার গায়ে কিছু নখের আঁচড়ের দাগ ছিল। শীতল নিজে নিজে বুঝে নিল এগুলো রাজের দেওয়া আঁচড়। যেভাবে শীতলের গায়ে এমন অসংখ্য দাগ বানিয়ে দিয়েছিল রাজ। রাজ ফ্লোর থেকে উঠে শীতলের কাছে যাবে, তখনই মেয়েটা বেড থেকেই একটানে রাজের হাত ধরে নিজের উপর ফেলে দিল। শীতলের মাথায় রক্ত উঠে গেল এই সিচুয়েশনে রাজের সাথে অন্য মেয়েকে দেখে। শীতল রাগ সামলাতে পারল না। সে সোজা বেডে গিয়ে মেয়েটাকে রাজের কাছ থেকে সরিয়ে ইচ্ছে মতো আঘাত করতে শুরু করলো। শীতলের হুঁশ নেই, সে নিজের সমস্ত শক্তি দিয়ে মেয়েটাকে আঘাত করছে। শীতল নখ দিয়ে হাত দিয়ে মেয়েটাকে ছিন্ন ভিন্ন করে ফেলছে রাগে। আকস্মিক এমন হওয়াতে রাজ চমকে যায়। রাজ শীতলকে বাধা দিতে গেলে শীতল তাকেও আঘাত করলো বেশ। মেয়েটা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। কয়েক মিনিটে শীতল মেয়েটার অবস্থা বাজে করে ফেলে। মেয়েটার শরীর থেকে ব্লিডিং বের হচ্ছে। শীতল জোরে জোরে কান্না করছে আর আঘাত করছে। রাজ শীতলকে আটকাতে পারছে না। শীতল পুরো পাগল হয়ে গেছে। রোদ মেয়েটার অবস্থা দেখে ভয় পেয়ে গেল। রোদ মেয়েটাকে ভাড়া করে এনেছিল, বেশি কিছু হলে শীতলের ক্ষতি হতে পারে। রোদ লেট না করে মেয়েটাকে শীতলের কাছ থেকে নিয়ে গেল। রাজ শীতলকে ঝাপটে ধরেছিল। রোদ মেয়েটাকে সোজা ময়মনসিং এর ক্লিনিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। রাজ শীতলকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে। শীতল শান্ত হলো না, উল্টো বিশ্বাসঘাতক বলে বলে চিৎকার করতে শুরু করলো। শীতল পুরো পাগলের মতো আচরণ করতে লাগলো। রাজ বারবার বলছে, ঠান্ডা মাথায় আমার কথা শোনো প্লিজ। আমি কিছু করিনি, তোমার বিশ্বাস আমি ভাঙিনি। ওই মেয়ের সাথে আমি সজ্ঞানে কোনো কিছুই করিনি। ওকে আমি চিনি না, সব তোমার ভাইয়ের প্ল্যান। শীতল চিৎকার দিয়ে বিশ্বাসঘাতক বলে বলে রাজকে আঘাত করতে লাগলো। নখ দিয়ে খামচিয়ে রাজের মুখ লাল করেছে শীতল। রাজের বুকে ইচ্ছে মতো কামড়াচ্ছে শীতল। রাজকে আঘাত করতে করতে ক্ষতবিক্ষত করছে শীতল। ব্লিডিং বের হতে শুরু করেছে রাজের শরীর থেকে। রাজ আটকালো না। রাজকে আঘাত করে যদি শীতলের মনে শান্তি আসে তাহলে আসুক। রাজ শীতলকে এরকম আরো আঘাত করেছিল একসময় না বুঝে। শীতলের সম্মানটুকু নষ্ট করছিল সে। সজ্ঞানে হোক আর অজ্ঞানেই হোক, শীতলের সবচেয়ে বড় অপরাধী সে। রাজের চোখ থেকে শুধু অনুতাপের পানি পড়ছে। রাজ ভাবছে শীতল শান্ত হলেই পুরো ঘটনা বুঝিয়ে বলবে, তাহলে শীতলের ভুল ভাঙবে। রাজকে আঘাত করতে করতে শীতল ক্লান্ত হয়ে গেল। তবুও শীতল থামছে না। যত চাপা ব্যথা কষ্ট ছিল সেই সব আজকে ফিরিয়ে দিচ্ছে শীতল রাজকে। শীতল একসময় রাজের উপর থেকে উঠে গিয়ে রাজকে অবাক করে দিয়ে পাশে থাকা ফুলদানি দিয়ে নিজের মাথায় মারল। রাজ এমনটা হবে কল্পনাও করেনি। শীতল রাজকে আঘাত করছিল, হঠাৎ যে নিজের উপরে আঘাত করে বসবে শীতল সেটা রাজ ভাবেনি। রাজ দৌড়ে বেড থেকে নেমে গিয়ে শীতলকে ধরলো নিচে পড়ে যাওয়ার আগে। রাজ শীতলকে বেডে শোয়ালো। রাজের হাতে শীতলের রক্ত। রাজের কথা বলা বন্ধ হয়ে গেল। তার দুনিয়া যেন স্তব্ধ হয়ে গেল। শীতলের কপাল থেকে রক্ত বের হচ্ছে। শীতলের জ্ঞান নেই। রাজ শীতলের নাম ধরে কাঁপা কাঁপা গলায় বলল, শীতল, এই শীতল, কথা বলো। কি হচ্ছে তোমার? তুমি আমাকে যত খুশি আঘাত করো, তবুও কথা বলো। উঠে দাঁড়ো প্লিজ। বিশ্বাস করো, আমার জীবনে শুধু তুমি ছাড়া আর কারো অস্তিত্ব নেই আমার জীবনে। তুমি তো আমার পৃথিবী। তুমি তো একমাত্র তোমার রাজকে বোঝো। আমাকে যত খুশি শাস্তি দাও, তবু চোখ খোলো তোমার। রোদ হঠাৎ এসে শীতলের এই পরিস্থিতি দেখতে পায়। রোদ ভাবেনি শীতল এমন কাণ্ড ঘটাবে। রোদ শীতলকে স্পর্শ করে নিয়ে যেতে চাইলেই রাজ রোদের হাত ধরে ফেলে। রাজের চোখ থেকে আগুন বের হচ্ছে। রোদ বেশ ভয় পেয়ে গেল। রাজ চিৎকার করে বলল, একমাত্র আমার শীতলের দিকে চেয়ে তোকে কিছু বলিনি এতদিন। আজ তুই আমার শীতলের অবস্থার জন্য তাই। খোদার কসম, আমার শীতলের কিছু হলে তোকে জ্যান্ত খবর দেব। রাজ রোদকে রাগে গায়ের জোরে একটা লাথি দেয়। রোদ দূরে ছিটকে পড়ে। রাজ শীতলকে কোলে তুলে সোজা ক্লিনিকে যায়। শীতলের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। রক্তক্ষরণ হওয়াতে রাজকে রক্ত দিতে হলো শীতলকে। শীতল বিপদ মুক্ত। খবর শুনে রাজ আল্লাহর নিকট শুকরিয়া জানালো। রাজ হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়ল। সেন্স পেতেই রাজ নিজেকে ঢাকার বাড়িতে রুমে আবিষ্কার করলো। সামনে চাচা, খালা আর কাজলকে দেখতে পেল। সবাই রাজের অবস্থা দেখে কাঁদছে।
সবচেয়ে বেশি কাঁদছে কাজল। কাজল বলল, দাদাভাই, বৌরানীকে ভুলে যাও। রাজ কাজলের দিকে তাকিয়ে ওর কথা শুনে শীতলের কথা মনে পড়ল। রাজ চিৎকার দিয়ে শীতলের নাম বলল। রাজের কাছে শীতলকে ছাড়া জীবিত থাকা অসম্ভব। কখনোই শীতলকে ছাড়া রাজ তাকে কল্পনা করতে পারে না। শীতলের গায়ের সুবাস সবসময় রাজকে শীতলের কথা মনে করিয়ে দেয়। রাজ সবসময় শীতলকে অনুভব করে। রাজ পেট থেকে উঠে একটা শার্ট পরে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলো। রাজের এখন ময়মনসিংহে যাওয়া দরকার। শীতল কেমন আছে সেটা জানার জন্য রাজের প্রাণ চলে যাচ্ছে। সবাই আটকানোর চেষ্টা করলেও রাজকে আটকাতে পারেনি। রাজ সবাইকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। রাজকে বাধা দিলে রাজ সবাইকে খুন করতেও ভাববে না দুবার। রাজ নিজে নিজে ড্রাইভ করছে দুর্বল শরীর নিয়ে। রাজের দুর্বলতা তার কাছে তেমন দুর্বলতা মনে হচ্ছে না। রাতের মধ্যে রাজ ময়মনসিংহে পৌঁছালো। পুরো ক্লিনিক সে উল্টো পাল্টা করে খুঁজলো শীতলকে। ক্লিনিকে শীতলকে পাওয়া গেল না। রাজ জানতে পারলো শীতলকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাজ পাগলের মতো গেল শীতলের বাড়িতে। রাজকে শীতলের কাছে যাওয়া তো দূরের কথা, বাড়িতেই ঢুকতে দেওয়া হলো না তাকে। রাজ শীতলের বাবাকে জোর করে বলেছে শীতলকে একবার শুধু দেখতে চাই সে। শীতলকে কয়েকটা কথা বলতে চাই সে। রাতে রাজ ঘুমাতে পারল না। সেই রাতে পুরো বাড়িটা উল্টোপাল্টা করে ফেলে ভেঙে চুরে। যেখানে তার ভালোবাসা নেই সেখানে কিছু থাকারও কোনো মানে নেই। রাজ জিনিসপত্র সব ভেঙে ছুঁড়ে ফ্লোরে শুয়ে পড়ল একটা স্লিপিং পিল খেয়ে। জেগে থাকলে শীতলের কথা খুব মনে পড়ে তার। রাজ শীতল ছাড়া কোনো কিছুই দেখতে পাচ্ছে না জীবনে। রাজ যেন মৃত মানুষের মতো হয়ে যাচ্ছে। রাজ বেশ জোরে জোরে শীতলের নাম ধরে চিৎকার করলো কিছুক্ষণ। আজকে যদি রাজ রেগে গিয়ে শীতলের সাথে জঘন্য কাজ না করত তাহলে এমন হতো না। রাজ ইচ্ছে করলে শীতলকে ছিনিয়ে নিতে পারে, বাট তা শীতলের জন্য করছে না। শীতল নিজ থেকে রাজের কাছে ফিরে আসুক এটাই এতদিন চেয়েছিল রাজ। রাজের কানে শীতলের বলা কথাগুলো বাজছে। অমানুষ, জানোয়ার, ধর্ষক। তার চেয়ে বড় কথা শীতল অন্য কারো হবে এটা তো রাজ ভাবতেই পারছে না। শীতলেরও ঘুম আসছে না। রোজ স্লিপিং পিল খাইয়ে শীতলকে বেডে শুয়ে দিল। শীতলের চোখে ভাসছে রাজের বুকে অন্য আরেকটা মেয়ে। কিভাবে পারলো রাজ এমন করতে? শীতলও কাঁদছে। কাঁদতে কাঁদতে শীতল ঘুমিয়ে পড়ে। দুদিন হয়ে গেল রাজ শীতলকে একবার এক নজরও দেখতে পারল না। রাজের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। রোদ পুরো বাড়ি পুলিশ গার্ড দিয়ে রেখেছে। রাজ যেন কিছুতেই কিছু করতে না পারে। রাজ বারবার বাড়ির সামনে, পিছনে, ছাদে, জানালার পাশে আসে শীতলকে এক নজর দেখার জন্য। কিন্তু তার দুর্ভাগ্য, শীতলকে এক পলকও দেখতে পারে না রাজ। কয়েকদিন ধরে রাজ প্রচুর ড্রিঙ্ক করে শীতলকে ভুলে থাকার জন্য। এতে কষ্ট কিছু কম হয়। রাজ শীতলদের বাড়ির আশেপাশে সবসময় ড্রিঙ্কের বোতল নিয়ে ঘুরে। রাজের কল্পনাতে শীতলের ফেস ভেসে উঠে হাসি মাখা। শীতলের কাছে যাওয়ার জন্য রাজের মন ছটফট করতে থাকে। এদিকে শীতলকে সবসময় স্লিপিং পিল দিয়ে ঘুমিয়ে রাখা হয়। জেগে থাকলে রাজের বুকের মাঝে থাকা মেয়ের দৃশ্য মনে করে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে শীতল। জিনিসপত্র সব ভেঙে গুড়িয়ে নিজের ক্ষতি করার চেষ্টা করে। লাভের মধ্যে সবার লাভ হলো রাজকে শীতল ঘৃণা করে। রোদ ভাবছে কয়েক মাস পর তাদের ডিভোর্স হয়ে যাবে। এখন যদি সজলের সাথে শীতলের রিং বদল করানো হয় তাহলে শীতল সজলের কথা ভাববে, রাজকে ভুলে যাবে। এর মধ্যে একদিন সজল শীতলের কাছে গেলে শীতল সজলকে বাজেভাবে কতগুলো কামড় দেয়। শীতলের মানসিক অবস্থা বেশি ভালো না। ডক্টর জানিয়েছে শীতল অপ্রীতিকর দৃশ্য দেখার কারণে মানসিকভাবে আঘাত পেয়েছে। সজল রোদকে জানায় সে শীতলকে বিয়ে করবে না। আজই বিদেশ চলে যাবে সে। শীতলকে রাজের কাছে ফিরিয়ে দিতে বলেছে সজল। সজল অশ্রু চোখে শীতলের কাছ থেকে বিদায় নেয়। রোদ ভাবছে এই মুহূর্তে শীতলের সাথে কার বিয়ে দেওয়া যায়। শীতল হলো পৃথিবীর সেরা সুন্দরীদের মধ্যে একজন। যে কেউ শীতলকে পেয়ে নিজেকে ভাগ্যবান ভাববে। বাট শীতলের মানসিক অবস্থা ভালো না। এমন কাউকে খুঁজতে হবে যে শীতলের সব জেনে শুনে শীতলকে বিয়ে করবে, রাজের সাথে টক্কর দিতে পারবে। রাজ শীতলের বিয়ে সহজে হতে দেবে না। রাজের ক্ষমতা সম্পর্কে রোদ জানে। রোদ শীতলকে যারা পছন্দ করত তাদের লিস্ট বানালো। যোগাযোগ করার পর কিছু কথাবার্তা এগুতেই সবাই না করে দিল। রোদ বুঝতে পারলো রাজের কারসাজি সব। রাজকে প্রায় সব বিজনেসম্যানরা ভয় পায়। কারোর বুকের পাঠা নিচে রাজের ওয়াইফকে বিয়ে করবে। হঠাৎ একদিন রোদের বাড়িতে একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান এলো। সে শীতলকে যে কোনো অবস্থাতে বিয়ে করতে চায়। রোদ চিন্তামুক্ত হলো। হঠাৎ রোদ বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, পরিচিত হয়ে নিন দেশের গর্ব রাজন খানের সাথে। আজকে সবাইকে একটা চমক দেব।
আমাদের দেশের গর্ব বিজনেসম্যান রাজন খানের সাথে আমার একমাত্র বোন শীতলের সাথে বিয়ে ঘোষণা করেছি। আজকে ওদের আদক হবে এই পার্টিতে। সবাই হাততালি দিল। কয়েকজন ভয়ে হাততালি দিল না। যারা রাজকে চেনে তারা রাজের ভয়ে চুপচাপ হয়ে আছে। রাজ চমকে গিয়ে উঠে দাঁড়ালো। এমন কিছু রোধ করবে সেটা ভাবেনি রাজ। এই বাজে লোকের সাথে শীতলের বিয়ে রাজ থাকতে সেটা হতে দেবে না। এই লোকের সাথে কেন, কোনো লোকের সাথেই হতে দেবে না শীতলের বিয়ে রাজ থাকতে। রাজের পায়ের মাটি সরে গেল। প্রচন্ড রাগ উঠল মাথায়। মেয়েগুলো রাজকে বিরক্ত করছিল। হঠাৎ দুটো থাপ্পড় দিয়ে ফেলে দিল রাজ একটা মেয়েকে। সবাই রাজের দিকে চমকে তাকালো। রোদও তাকালো, শীতল তাকালো না। রাজ চিৎকার দিয়ে বলল, এভরিবডি লিভ মি অ্যালোন। আমার থেকে সবাই দূরে থাকো, বিকজ আমি ম্যারিড। আমি আমার ওয়াইফকে ভীষণ ভালোবাসি। রাজ আঙ্গুল দিয়ে শীতলকে দেখিয়ে বলল। ওই হচ্ছে আমার ভালোবাসা, দ্য বিউটিফুল লেডি শীতল। পার্টির সবাই বড় ধাক্কা খেলো। সবাই রাজন আর রোদের দিকে তাকিয়ে আছে ওরা কি বলে সেটার জন্য। রাজ আবার ড্রিঙ্ক করা শুরু করলো। রাজন আর শীতল পাশাপাশি বসে আছে। শীতল আগের থেকে কিছুটা সুস্থ। শীতল চুপচাপ বসে আছে, কিছু বলছে না। কিছু তো বলো শীতল। শীতল চমকে তাকালো। আপনি আমার সম্পর্কে কি জানেন? যেটুকু জানার সেটুকু জানি। মানে তুমি একজন অবিশ্বাস্য ভয়ঙ্কর সুন্দরী বুদ্ধিমতী মেয়ে, যাকে নিয়ে গর্ব করা যায়। আপনি আমার অতীত সম্পর্কে কি জানেন? কতটুকু জানেন? আমি বর্তমান জানি। আমার মতো ইন্টারন্যাশনাল বিজনেসম্যানের সাথে তোমার মতো মেয়েকে মানায়, ওই রাজের সাথে না। রাজ তো তোমার সাথে অন্যায় করেছে। যা হয়েছে তা নিজের ইচ্ছেতে হয়নি তোমার, কাজেই এতে তোমার দোষ নেই। রাজ তোমার যোগ্য না, ওকে তো জেলে দেওয়া উচিত ছিল। শীতল উঠে দাঁড়ালো। রাজকে নিজের সাথে তুলনা করে দেখেন তো। আপনি ও পার্টিতে আমার সাথে মিসবিহেভ করেছিলেন। আপনাকে তাহলে কি করা উচিত ছিল? মানে কি বলতে চাও? রাজন কিছুটা ভয় বলল কথাটা। আপনাকে জুতো পেটা করা দরকার ছিল। তখন সমস্যা নেই, এখন করে দিই। রাজন শীতলের হাত ধরে ফেললো, কারণ শীতল তার জুতো নিয়ে রাজনকে আঘাত করতে আসছিল। আমাকে রাজ ভেবো না শীতল বাবু। আমি রাজ নয় যে তোমার সকল কিছু ক্ষমা করে দেব। পার্টিতে যখন যা করতে চেয়েছিলাম তা তো 2 দিন পর করবই। তখন তো আমাকে আটকাতে পারবে না তুমি, তাই না? রাজন শয়তানের মতো হাসি দিল। শীতল রেগে থাপ্পড় বসালো। রাজন বেশ অবাক হয়েছে। থাপ্পড়ের আওয়াজ শুনে রোদ এলো। রোদ রাজনের গালে হাত দেওয়া দেখে বুঝতে পারলো কি হয়েছে। রোদ ফুলিকে বলল শীতলকে ভেতরে নিয়ে গিয়ে শুয়ে দিতে। শীতলের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। রোদ রাজনের থেকে ক্ষমা চাইলো। রাজনকে বলল। শীতলের মানসিক অবস্থা ভালো না। রাজন রোদকে অভয় দিয়ে বলল, কোনো ব্যাপার না। শীতল পাগল উন্মাদ হয়ে গেলেও তোকেই বিয়ে করবে, আর রাজকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। এটা নিয়ে রোদ তুমি টেনশন করো না। রোদ মনে মনে অভয় পেল। শীতল, আমার কথা শোনো প্লিজ। ওই মেয়েকে চিনি না পর্যন্ত আমি, তুমি ছাড়া আমি কারো দিকে তাকাই না পর্যন্ত। আমি শুধু তোমাকে এই বুকে জায়গা দিয়েছি, আর কাউকে না। এসব মিথ্যে কথা ছাড়ুন, যেতে দিন আমায়। দেব না যেতে। কি করবে? চিৎকার করবে? তাহলে করো প্লিজ। আমি দেখি আমার হাত থেকে তোমায় কে ছাড়ায়। আপনাকে আমি এখন শুধু ঘৃণা করি। আপনার টাচ আমার কাছে জ্যান্ত আগুনের মতো মনে হয়। দূরে থাকুন আমার থেকে, নইলে সত্যি আমি চিৎকার করব। কি বললে? আমার টাচ তোমার কাছে এভাবে বলতে পারলে? আমি ভালো হয়ে গেছিলাম শীতল, বাট তোমরা কেউ আমাকে ভালো থাকতে দিলে না। ধৈর্যের পরীক্ষা নিও না শীতল, খুব খারাপ হবে কিন্তু। এখনো সময় আছে, আমার কাছে ফিরে এসো। শীতল জোরে বলল। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। কয়েক মাস পর এমনিতেই ডিভোর্স হয়ে যাবে। আপনি যা করেছেন তাতে আপনার সাথে থাকা তো একদম অসম্ভব। আমি দরকার পড়লে ওই রাজনকেই বিয়ে করব। আমার সাথে যা করেছেন এটাই হবে তার পাপের শাস্তি আপনার। রাজের রাগে সরে জ্বলে যাচ্ছে। রাজনের নাম শুনলেই রাজের মাথায় আগুন জ্বলে। তাহলে আমাকে ভালো থাকতে দিলে না তুমি। আমার জন্য জঘন্য রূপ দেখতে চাও তুমি। আপনি ভালো না জঘন্য থাকবেন তা আপনার ব্যাপার, আমার হাত ছাড়ুন। শীতল একটা ধাক্কা মেরে রাজকে সরিয়ে দিল। রাজ প্রচন্ড ক্ষোভে শীতলের চুল মুঠি দিয়ে ধরে ঠোঁটে ডিপকিস করলো। আরেকবার যদি আমাকে দূরে সরাতে চাও তাহলে এটার কথা মনে রাখবে। শীতলও তার আসল রূপ দেখালো। রাজের গালে দুটো থাপ্পড় বসালো শীতল। পাশে থাকা লোকজনেরা সব ছুটে এলো আওয়াজ শুনে। রাজ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। বেশ লোক জড়ো হলো। সবাই মনে করলো রাজ শীতলকে টিচ করছে।
এক লোক রাজের কলার ধরল। রাজ লোকের দিকে তাকাতেই লোক কলার ছেড়ে দিল। কয়েকটা গার্ড এসে সবাইকে রাজের পরিচয় দিল। সবাই ঘাবড়ে গিয়ে চলে গেল। রোদ আর রাজন কোথা থেকে এসে যেন হাততালি দিল। এই না হলে আমার বোন, সাবাস শীতল আমার। রাজন রাজের দিকে তাকিয়ে কানে কানে ফিসফিস করে বলল, আমার বিজনেসে ভাগ বসিয়েছিলে তুমি, এবার তোমার ওয়াইফের উপর ভাগ বসাবো আমি। রাজ রেগে কলার ধরে ফেললো রাজনের। রোদ কলার ছাড়াতে পারল না। শীতল এসে রাজের হাত থেকে রাজনকে ছাড়ালো। রোদ আর রাজন কারে বসলো। শীতল কারে বসার আগে রাজকে বলল, সময় শেষ হলে ডিভোর্স হবে, তারপর রাজনকে বিয়ে করবো আমি। আপনার দাওয়াত রইল মিস্টার রাজ। শীতল চলে গেল। রাজ নিজের হাত মুঠি করে একটা দেয়ালে ঘুষি দিল। রাজ চিৎকার করে বলল, কাজটা ঠিক করলে না তুমি। এতদিন আমার ভালো রূপ দেখেছ, এখন থেকে আসল রূপ দেখবে আমার। ভালো হতে চেয়েছিলাম, দিলে না তো। এবার জঘন্য কঠোর রাজকে দেখবে। তোমাকে আমার করতে যদি তোমার সাথে অন্যায় করতে হয় তাই করব, বিকজ ভালোবাসার যুদ্ধে সব কিছুই চাইজ। তৈরি থাক শীতল, আমার জঘন্য রূপ দেখার জন্য। শীতল দরজা বন্ধ করে কাঁদছে। রাজকে ভালোবাসতে পারছে না, সে আবার ঘৃণাও করতে পারছে না। শীতলের দরকার পড়লে সারা জীবন একা থাকবে, তবুও রাজের কাছে হার মানবে না। শীতলের বারবার শুধু ওই দৃশ্য ভাসছে চোখে। সন্ধ্যার দিকে ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট করেছে রোদ, রাজন আর শীতলের জন্য। কারণ পার্টিতে শীতলের আগত হয়নি, আর রাজের ভয়েই রোদ ঘরোয়া আয়োজন করেছে। শীতল সুন্দর করে সেজেছে। পার্লারের মেয়েরা তাকে সাজিয়ে দিয়েছে। লাল শাড়ি সোনালি পাথরের পরেছে শীতল। হাতে লাল রেশমি চুড়ি, গলায় ফিরোজে পাথরের হার, চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়ে চুলগুলো শ্যাম্পু করে ছড়িয়ে দিয়ে সাজিয়েছে শীতলকে। রোদ সবাইকে নিয়ে চলে এলো রুম থেকে। শীতল একা একা রুমে বেডের মাঝখানে শুয়ে রইল চোখ বন্ধ করে। শীতল চোখ বন্ধ করে রাজকে দেখতে পেল। শীতল তাড়াতাড়ি চোখ খুলে ফেললো। চোখ খুলে রাজকে সত্যিই দেখতে পেল। শীতল বেড থেকে উঠবে তার আগেই রাজ শোয়া অবস্থায় শীতলের দুই হাত মুঠো দিয়ে ধরে ফেললো। তোমাকে নতুন বউয়ের মতো লাগছে বউ, ইচ্ছে করছে এখনই বাসর করে। শীতল কিছু বলবে তার আগেই রাজ একটা রুমাল শীতলের নাকে ধরলো। দুঃখিত বউ, তোমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। শীতল কয়েক সেকেন্ডের মধ্যে জ্ঞান হারালো। রাজ শীতলের নাকে নাক ঘষে কপালে ঠোঁটের পরশ দিল। কিছুক্ষণ পর বাসায় হইচই পড়ে গেল। শীতলকে পাওয়া যাচ্ছে না। রাতের নীল আকাশে নীল চাঁদনিতে প্রিয় মানুষের সাথে থাকার ফিলিংসটা জাস্ট অমায়িক হয়। রাজ ড্রাইভ করছে আর মিটমিট করে হাসছে শীতলের দিকে তাকিয়ে। এক হাত দিয়ে রাজ স্টিয়ারিং ধরেছে, অন্য হাত দিয়ে শীতলকে শক্ত করে নিজের বুকের মাঝে জড়িয়ে রেখেছে। শীতলের এখনো জ্ঞান ফিরেনি। রাজ শীতলকে তার অন্য একটা বাংলো বাড়িতে নিয়ে গেল। ময়মনসিং এর রাজের বেশ কয়েকটা বাড়ি আছে। রাজ আজকে থেকে এখানেই শীতলকে নিয়ে থাকবে বলে ঠিক করেছে। শীতলকে দূরে রাখলে ঝামেলা বাড়বে বই কি কমবে না। শীতল রাজের কাজে কষ্ট পেলেও রাজের করার কিছু নেই। রাজ শীতলকে কোলে করে নিয়ে গিয়ে সোজা বাড়িতে ঢুকে গেল। রাজ ছাড়া এই বাড়িতে আর কেউ নেই। রাজ ঠিক করেছে এখানে শীতলের সাথে একা বেশ কয়েকদিন হানিমুনের মতো কাটাবে। সে শীতল রাজি থাকুক আর না থাকুক, পৃথিবীতে বউ হলো নিজের প্রপার্টি, আর সবচেয়ে আপন হলো বউ, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়েদের পরে। রাজের তো কেউ নেই, তাই এখন থেকে শীতল হলো সব। এখান থেকে রোদকেও উচিত শিক্ষা দেবে রাজ, সেই সাথে ওই কুকুরের বাচ্চা রাজনকেও। রাজ শীতলকে নিয়ে বেডরুমে ঢুকে পড়লো। শীতলকে বেডে শুয়ে দিয়ে ফোন থেকে রোদকে একটা মেসেজ করলো রাজ। শালা বাবু, আপনার বোনকে নিয়ে হানিমুনে গেলাম। আপনার জন্য একটা মামা আর আপনার বাবা মার জন্য একটা নানা ভাই নিয়ে ফিরবো। বাই দ্য ওয়ে, আমার সাথে অন্যায় করার শাস্তির জন্য ওয়েট করুন। গুনে গুনে সব সুদে আসলে ফেরত দেব। রাজ মেসেজ দিয়ে ফোন অফ করে দিল। রাজ নিজের কোট শার্ট খুলে চেঞ্জ করে নিল। হালকা নর্মাল পোশাক পরেছে রাজ। রাজ শীতলের কাছে এসেই কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আজ কতদিন পর রাজ শীতলকে মন ভরে দেখবে। নিজের বিয়ে করা বউকে এতদিন শান্তিতে দেখতেও পারেনি রাজ। রাজের ভাবতেও রাগ লাগছে। রাজ নিজেকে শান্ত করে শীতলের খুব কাছে গেল। জানালার ধার থেকে ফুরফুরে বাতাস আসছে। সে বাতাসে শীতলের শাড়ি উড়ছে। শীতলের নাভি দেখা যাচ্ছে। শীতলের পায়ের উপর পর্যন্ত শাড়ি উড়ছে। রাজের নিজেকে কন্ট্রোল করতে খুব কষ্ট লাগছে। রাজ ভাবলো নিজের বিয়ে করা বউ শীতল। শীতলের অনুমতি কি আছে এতে? শীতল অনুমতি ছাড়া ঘুমের মধ্যে কি যে করতো রাজের সাথে, সেটা রাজ জানে। চাঁদের আলোতে শীতলের মুখটা অসম্ভব সুন্দর লাগছে। রাজ
শীতলের খুব কাছে থেকে তার গায়ের পারফিউমের সুবাসটা নিল। রাজ শীতলের নাভিতে কতগুলো চুমো দিয়ে বলল, এখানেই আছে ছোট্ট শীতল অথবা রাজ। রাজ শীতলের পায়েও অনেকগুলো চুমো দিল, তারপর মুখেও দিল। রাজ শীতলকে হঠাৎ জড়িয়ে ধরলো খুব শক্ত করে। রাজের ভয় করছে খুব শীতলকে হারানোর। রাজ খুব শক্ত করে শীতলকে জড়িয়ে ধরলো। শীতল যখন জেগে যাবে তখন সহজে রাজকে কাছে আসতে দেবে না। রাজ তাই এখনই সুযোগের সদ্ব্যবহার করছে। রাজের চোখ থেকে পানি পড়ছে। রাজ শীতলের গলায় মুখ গুজে বলল, পৃথিবীতে একমাত্র নিজের আপন বলতে শীতল ছাড়া আর কেউ নেই তার। শীতল সেটা জেনেও এভাবে পর করে দিচ্ছে। তবে রাজ শীতলের গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, এত সহজে সে হার মানবে না। শীতলকে সত্যিটা বুঝিয়ে শুনিয়ে ভুল ভাঙাবে ওর। ভোরের আলো ফুটছে, সূর্যের আলো শীতলের মুখে পড়ছে। শীতল ঘুম ঝরানো চোখ মেলে নিজেকে আবিষ্কার করলো। এটা যে নিজের বাড়ি না, সেটা শীতল বুঝতে পারলো। শীতল বেড থেকে আতশোয়া অবস্থায় উঠে বসলো। মাথাটা খুব ব্যথা করছে, হাত পা খুব ব্যথা করছে, শাড়িটাও ঠিক নেই। শীতল ভালো করে তাকাতেই সামনে একটা সোফায় রাজকে দেখতে পেল। রাজ টি টেবিলে পায়ের উপর পা দিয়ে কোলে একটা ল্যাপটপ নিয়ে কাজ করছে। পরনে নর্মাল ট্রাউজার আর টি শার্ট রাজের। রাজ হঠাৎ ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, গুড মর্নিং ডার্লিং, সকালের আলোতে তোমাকে খুব সুন্দর লাগছে। শীতলের প্রচন্ড রাগ শুরু হলো। বেড থেকে উঠিয়ে দিল কয়েকটা চিৎকার, তারপর রাজের কাছে গেল। শীতলের চিৎকারে রাজ একটুও বিরক্ত বলে মনে হলো না, সে আপন মনে কাজ করছে। শীতল কোমরে হাত গুজে বলল, এত বড় স্পর্ধা হলো কি করে আপনার আমাকে এখানে নিয়ে আসার? আমি এক্ষুনি বাড়ি যাব আমার। রাজ ল্যাপটপের দিকেই তাকিয়ে বলল, তুমি তো তোমার নিজের বাড়ির মধ্যে একটা বাড়ির মধ্যেই আছো। মোটেও না, এটা আমার বাড়ি না। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? খুব সিম্পল, হানিমুন করতে। যদিও কক্সবাজারে ছোট করে একটা হানিমুন ছেড়েছিলাম। আপনার যাকে খুশি তাকে নিয়ে করুন হানিমুন, আমার শখ নেই, যাচ্ছি আমি। শীতল সরাসরি রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে সামনে কয়েকটা সিঁড়ি দেখতে পেল শীতল। এখন সমস্যা হলো সে কোনটা দিয়ে নিচে যাবে। শীতল বুঝতে পারলো এই বাড়িটা একটা প্রকাণ্ড রকমের বাড়ি। বাড়িটাতে অনেকগুলো দরজা, একটাতে ঢুকলে আরেকটা দিয়ে বের হতে হয়। শীতল কিছুতেই কিছু করে মেইন ডোর পর্যন্ত যেতে পারলো না। বাড়িটাতে প্রচুর আসবাবপত্র, নানা ধরনের বিদেশি শোপিস। শীতল একটা একটা করে দরজায় লক করছে, একটাও খুলছে না। শীতল এক পর্যায়ে একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে মেরে জোরে চিৎকার দিল। রাজ শীতলকে পেছন থেকে জড়িয়ে ধরে শয়তানি হাসি দিয়ে বলল, পুরো বাড়ি একটা গোলক ধাঁধা। এই বাড়ির ডিজাইন বইয়ে না দেখলে কিছুই বুঝতে পারবে না। আর এই বাড়িতে আমি ছাড়া কেউ নেই। এই বাড়ির বিশেষত্ব হলো পুরো বাড়ি সাউন্ড প্রুফ। বাড়ির ভেতরের আওয়াজ বাহিরে যাবে না, আর বাহিরের আওয়াজ ভেতরে আসবে না। একটা প্রকাণ্ড জঙ্গলের ভেতরে এই বাড়ি অবস্থান করছে। শীতল ঝটকা দিয়ে রাজকে সরালো। আপনি আস্ত একটা শয়তান, আপনি কোনো মানুষের পর্যায়ে পড়েন না। সেটা জানি আমি। আমি থাকবো না আপনার সাথে। কেন এই সহজ কথা বুঝতে পারছেন না? যেতে দিন আমায়, থাকবো না আমি আপনার মতো কোনো ধোঁকাবাজ ক্যারেক্টারলেস রেপিস্টের সাথে। রাজ শীতলের কথা শোনা মাত্রই দেয়ালের সাথে শীতলকে চেপে ধরলো। তুমি একটা কথা শুনে রাখো, তোমাকে আমার সাথেই থাকতে হবে। আমি তোমাকে কোনো ধোঁকা দিইনি, সেটা আমার জানা আছে। এবার তোমার জানা থাকলেই হলো, আমার সাথে তোমাকে সারা জীবন থাকতে হবে। তুমি চাইলেও আর না চাইলেও। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। এতদিন অনেক সহ্য করেছি, আর না, আমার ভালো রূপ তোমার ভালো লাগছে না, তাই বাজে রূপ দেখবে। শীতল আহ করে বলল। আমার লাগছে খুব, ছাড়ুন আমায় অমানুষ জানোয়ার। রাজ দেখলো শীতলের হাত লাল হয়ে গেছে। রাজ হালকা ভাবে ছেড়ে দিল শীতলকে, তবে পুরোপুরি ছাড়লো না। আজকে প্রমাণ করে দিলেন আপনি আসলেই অমানুষ। সবকিছু জোর করে পেতে চান আপনি, তাই না? আজ পর্যন্ত লাইফে কত কত জঘন্য কাজ করেছেন, তার কোনো হিসেব নেই আপনার। ভুল করেছি আমি আপনাকে স্বামী হিসেবে একদিন ভালোবেসে। লেট হলেও এখন সবটা ক্লিয়ার বুঝতে পেরেছি আমি। আমার সামনে থেকে সরে যান আপনি। শীতল এই বলে রাজের কাছ থেকে সোজা রুমে গেল। শীতলের রাগে গা জ্বলে যাচ্ছে। রাজের সাথে এখানে সে কিছুতেই থাকবে না। রাজ যা ওর সাথে করেছে তারপরে ওকে স্বামী হিসেবে মানা অসম্ভব। হঠাৎ রাজ শীতলের সামনে এলো। শীতল বিরক্ত হয়ে বলল, কি হয়েছে, একটু একাও থাকতে পারবো না? রাজ কিছু বলছে না, শুধু হাসছে। শীতল রেগে রাজের দিকে তাকালো। রাজ বলল, তোমাকে এভাবে হেভি জোস লাগছে। শীতল তৎক্ষণাৎ নিজের দিকে তাকালো। শীতলের শাড়ি শাড়ির মধ্যে ছিল না, ওখান দিয়ে খোলা ওখান দিয়ে খোলা, আঁচলটা একেবারে নেই বলেই চলে। শীতল রাজের থেকে পেছনে ঘুরে গেল। রাজ শীতলকে আচমকা কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলো।
শীতল রাজের গলায় খামচি দিচ্ছে, যেন নিচে নামিয়ে দেয়। রাজ ওয়াশরুমে শীতলকে নিয়ে গিয়ে সোজা ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দেয়। উপর থেকে টপ টপ পানি পড়ছে। তুমি ভালো করে শাওয়ার নাও, তাহলে মাথা ঠান্ডা হবে। এখন এখান থেকে চলে যাচ্ছে, বাট এরপর থেকে একসাথে শাওয়ার নেব। শীতল কিছু বলার আগেই রাজ চলে গেল। শীতল শাওয়ার করছে আর কাঁদছে। কেন তার জীবনে এমন হলো? শীতল শাওয়ার শেষে রুমে ভেজা শাড়িতে এলো। রাজকে কোথাও দেখতে পেল না শীতল। বেডে অনেকগুলো শাড়ি আর প্রচুর গহনা রাখা আছে। শীতল কোনো মতে শাড়ি জড়ালো গায়ে। হঠাৎ রাজ কোথা থেকে এসে শীতলকে শাড়ি পরাতে শুরু করলো। শীতল রাজকে যথেষ্ট বাধা দিল। শীতল বলল, আমার আপনার হেল্পের দরকার নেই, দরকার পড়লে আমি এলোমেলো শাড়ি পরেই থাকবো। রাজ বলল, আমার রেলেবেলের জিনিসপত্র একদম ভালো লাগে না। আমার সামনে সবকিছু সাজানো গোছানো থাকতেই হবে। শীতল শাড়ি পরানো হলেই আবার কুচি খুলে ফেললো। এভাবে প্রায় 2 ঘন্টা ধরে অনেক কষ্টে অনেকবার রাজ শাড়ি পরালো শীতলকে। রাজ এবার রেগে বলল, এখন কুচি খুললে আমি পুরো শাড়ি করে ফেলবো, তারপর সব সময় শাড়ি ছাড়াই থাকতে হবে। শীতল স্তব্ধ হলো। এই সে ভয়ে আর কিছু করলো না। রাজ শীতলকে নিয়ে সোজা ডাইনিং এ গেল নাস্তা করতে। শীতল বেশ অবাক হলো ডাইনিং এ গিয়ে। রোদ আর রাজনের অবস্থা দেখার মতো ছিল। রাত থেকে ময়মনসিংহ শহর তন্ন তন্ন করে ফেলেছে শীতলকে খুঁজতে। তাদের দুজনেরই দুটো ডিল ক্যান্সেল হয়েছে রাজের জন্য। রোদ আরেকটা বাজে খবর পেল ফোনে। রাজের উপর এমন রাগ উঠল। রোদকে আজ আইজি সাহেব থ্রেট দিয়েছে। তিনি জানিয়েছে রাজ নামের এক ব্যবসায়ীকে অবৈধ আইন ব্যবহার করে অযথা হেনস্থা করা হয়েছে। এই অভিযোগ স্বয়ং ভিকটিম করছেন তার কাছে। সে যে প্রতিদিন 3 বার করে খাবার সার্ভিস দিবে। শীতল কিছু বলল না। সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। শীতল এক পা বাড়াতেই রাজ শীতলের হাত ধরে নিজের কোলে বসিয়ে নিল। খেয়ে দিয়ে তারপর এখান থেকে যেতে পারবে, এর আগে না। ছাড়ুন আমায়, আমি আপনার হাত থেকে খাবো না। ঘৃণা লাগে আমার আপনাকে। কেন বুঝতে পারছেন না? আমি আপনাকে সহ্য করতে পারি না। শীতল, আমার এক কথা, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন। আমি সারা জীবন দূরে থাকবো, 1 মিনিটও আপনার সাথে থাকতে চাই না আমি। ছাড়ুন আমায়, যেতে দিন আমায় নিজের বাড়ি। রাজ শীতলের গলায় নাক ঘুষে বলল, এখান থেকে যাওয়ার কথা ভুলে যাও। এখন চুপচাপ খেয়ে নাও প্লিজ। আমি খাবো না কিছুই। আমাকে বাসায় দিয়ে আসুন এখন। ভাইয়া আমায় খুঁজে বের করলে আপনার কি অবস্থা করবে সেটা ভেবেছেন আপনি? রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে রোদের নাম শুনে। রাজ শীতলকে শক্ত করে ধরে বলল, তুমি ওদের কাছে ছিলে বলে আর তোমার কথা ভেবে ওদের কিচ্ছু বলেনি। তা না হলে দুনিয়া এমন কোনো কারো বুকের পাঠা নেই যে রাজের গায়ে হাত তোলে। কলিজাটা ছিঁড়ে ফেলতাম রোদের, বাট তোমার মুখের দিকে তাকিয়ে কিচ্ছু বলিনি আমি এখন বিন্দু মাত্র সহ্য করবো না কোনো কিছু। আপনি কি সহ্য করবেন আর করবেন না তাতে আমার কিছুই যায় আসে না। ছাড়ুন আমায়। শীতল অনেক চেষ্টা করেও রাজের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারলো না। শীতল এবার পায়ের হিল দিয়ে খুব শক্ত করে জোরে চাপ দিল। শীতলের মনে হলো সে চাপটা খুব জোরে দিয়েছে। রাজ ব্যথা পেয়ে ছেড়ে দেবে। রাজ এমন একটা ভাব করলো যে কিছুই হয়নি। উল্টো সে শীতলকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। শীতল কি করবে ভেবে পাচ্ছে না। আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এমন কেন করছো? ভালোবাসি মানে? কখন বললাম আমি আপনাকে ভালোবাসি? তার মানে আমাকে ভালোবাসো না? জি হ্যাঁ। আমার চোখের দিকে তাকিয়ে বলে এই কথা। শীতল চোখের দিকে তাকালো না। আমি ঘৃণা করি আপনাকে। এবার তো ছাড়ুন আমায়। রাজ শীতলকে ছেড়ে দিল। শীতল উঠে দাঁড়াতেই রাজ বলল, তাহলে গত 1 বছর কি ছিল? আমাকে এত কেয়ারিং কেন করেছিলে? আমি যেভাবে তোমাকে চাইতাম সেভাবে কেন নিজেকে প্রেজেন্ট করতে? শীতল কিছুক্ষণ চুপ থেকে বলল, তখন আমার পাশে কেউ ছিল না, তাই ভাগ্যকে মেনে নিয়েছিলাম। আপনার কথায় উঠতাম আর বসতাম, সারাক্ষণ আপনার মন জয় করার চেষ্টা করতাম। এখন আমার পাশে সবাই আছে, তাই দুর্ভাগ্য মেনে নেব না আমি? আমি কোনো অবলা অসহায় মেনুই? রাজ এমন কথা আশা করেনি শীতলের থেকে। রাজের মনে হলো শীতলের কথাই যুক্তি আছে। রাজের মনে খুব কষ্ট লাগলো। এরকম সত্যিটা এতদিন তার অজানা ছিল। শীতল এতদিন তাহলে ভাগ্যকে মেনে নিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করেছে। রাজ বলল, আমাকে সত্যি ভালোবাসোনি কোনোদিন? না, আপনার মতো মানুষকে কখনোই ভালোবাসা যায় না। আপনি জঘন্য মানুষ আর জঘন্যই থাকবেন। আপনার মতো মানুষকে করুণা করেছিলাম আমি এতদিন। ভেবেছিলাম আপনাকে মানুষ বানাবো, কিন্তু আমি ব্যর্থ। আপনার আসল রূপ ভাইয়া দেখিয়ে দিয়েছে আমায়। সেদিন থেকে আপনার জন্য আমার মিনিমাম মানবিকতাটাও মরে গেছে। শীতল সহজভাবে এই কথাগুলো বলে উপরে চলে গেল। রাজ চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল। বুকে হাত দিয়ে মনে মনে ভাবলো, সে কি কোনো খেলনা নাকি? আগেই তো সে ভালো ছিল।
শীতল তাকে মায়া মমতা ভালোবাসা কি সেটা বুঝিয়ে দিয়ে এখন নিজেই সরে গেল। শীতল এটা করতে পারে না। রাজের মনে জায়গা করে নিয়ে এখন জায়গা থেকে সরে যাবে সেটা কখনো হতে পারে না। রাজ শীতলের সাথে জঘন্য কাজ করেছে, কিন্তু শীতল তো আরো বেশি জঘন্য কাজ করছে রাজের সাথে। রাজ হাতে থাকা প্লেটটা ফ্লোরে ছুঁড়ে মারল। রাগে তার গা জ্বলছে। রাজ নিজের মাথা ঠান্ডা করে চোখ বন্ধ করে রিল্যাক্স হওয়ার চেষ্টা করছে। রাজ কল্পনাও করতে পারছে না শীতলকে ছাড়া কিছু। শীতলের ভালোবাসা সে কি করে ভুলবে? ভোলা সম্ভব না। রাজের পৃথিবীতে শুধু একমাত্র শীতল আর শীতল। রাজ হাল ছাড়ল না। সে একবার যেটা ভাবে সেটা করেই ছাড়ে। শীতল রাজের লাইফ, রাজার ভালোবাসা নিয়ে এমন করতে পারে না। রাজ আর কিছু ভাবতে পারছে না। সে দুই হাত নিজের কানে দিয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে খুব রাজের। চিৎকার দিয়ে শুধু বলতে ইচ্ছে করছে, শীতল, আমাকে একটু ভালোবাসবে প্লিজ। আমার তুমি ছাড়া আপন বলতে কেউ নেই যে। কেন আমার মনে ভালোবাসা জাগিয়ে এইভাবে দূরে সরে যাচ্ছ? আমাকে ক্ষমা করো, আর একটু ভরসা করে বিশ্বাস করো। বেশ কয়েকদিন হয়ে গেল রাজ ওনার রোদ রাজের ঠিকানা বের করতে পারল না। শীতলকে নিয়ে রাজ কি বিদেশে চলে গেল নাকি? বাট শীতলের পাসপোর্ট তো রোদের বাসায়। রাজের কাছে সব সম্ভব। ও পারে না এমন কিছু নেই। রোদ কসম খেয়েছে সে রাজ আর শীতলকে এক হতে দেবে না কিছুতেই জীবিত থাকতে। শীতল অনেকবার চেষ্টা করেছে পালানোর, বাট কিছুতেই পারল না। রাজ সারাক্ষণ শীতলের সাথে ঝাপটে থাকে, যার কারণে শীতল পালানোর রাস্তা খুঁজতে পারে না। বাংলোতে একটা টেলিফোনও নেই। শীতলের ফোন তো তাদের বাসায়, আর রাজের ফোন থাকে তার কাছে। রাজ যখন ওয়াশরুমে যায় তখনই সে পালানোর বৃথা চেষ্টা করে। শীতলের রাজকে দেখলে ওই মেয়ের দৃশ্য ভেসে ওঠে। শীতলের ভীষণ কষ্ট হয় ওই কথা মনে পড়লে। শীতল এখন কারোর সাথে থাকতে চায় না। সে সব ছেড়ে দেশের বাইরে চলে যেতে চায়। সজল তাকে এই বিষয়ে সাহায্য করেছে। রাজের সাথে সে সারা জীবন থাকতে পারবে না। বাবা মা ভাইয়ের জন্য। শীতল নিজের খুশির জন্য তার বাবা মা ভাইয়ের ক্ষতি করতে চায় না, তাদের কবর দেখতে চায় না। আত্মহত্যা মহাপাপ, তাই শীতল মুক্তির জন্য এই দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করেছে। তাহলেই শীতলের সব কষ্ট চলে যাবে। কষ্ট সহ্য করার ক্ষমতা শীতলের আছে। তা না হলে রাজের সাথে 1 বছর থাকতে পারতো না। হঠাৎ ওয়াশরুমের ডোরে রাজ নক করলো। শীতল, কোথায় তুমি? কি করছো? আমি বেডরুমে ঘুমোচ্ছি। ধ্যাৎ, মজা করছো? এতক্ষণ লাগে তোমার? ওয়াশরুম থেকে বের হও প্লিজ। শীতল ডোর খুলে চিৎকার করে বলল। কি হয়েছে? আপনার জন্য কি ভালো করে গোসল করতে পারবো না? রাজ হেসে বলল, তাই বলে এতক্ষণ? আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা করে তোমার কিছুক্ষণ না দেখলেই। শীতলেরও প্রচন্ড ব্যথা করে রাজের ভালোবাসার জন্য। বাট কি করবে ও তো প্রতিজ্ঞাবদ্ধ। কখনো রাজের সাথে ভালোবেসে তার সাথে জীবন কাটানোর ভাগ্যও নেই। আসলে কথা হলো শীতলের প্রথমে ওইভাবে রাজের বুকে ওই মেয়েকে দেখে মাথা নষ্ট হয়েছিল, যার কারণে সে প্রায় পাগলের মতো বিহেভ করেছে। কিন্তু ঠিক বুঝতে পেরেছে রাজ কখনো শীতল ছাড়া অন্য কাউকে বুকে জড়িয়ে ধরতে পারে না। সে তো কখনো শীতলকে ছাড়া অন্য কাউকে তাকিয়ে পর্যন্ত দেখা না। রাজের ছোঁয়াতে শীতল বাস্তবে ফিরে এলো। শীতল টাওয়াল নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসলো চুল মুছতে। রাজ হঠাৎ শীতলের হাত থেকে টাওয়াল নিয়ে চুল মুছে দিতে লাগলো শীতলের। শীতল চোখ বন্ধ করে আছে। তার অসম্ভব কষ্ট লাগছে। শীতলকে দুর্বল হলে চলবে না। তাকে যেভাবেই হোক না কেন রাজকে দূরে সরিয়ে পালাতে হবে। তার জন্য রাজের সাথে যত রকম দুর্ব্যবহার করতে হয় তাই করবে। শীতল রাগী লুক নিয়ে টাওয়ালটা দূরে ছুঁড়ে মারলো। আমার কারো হেল্পের দরকার নেই। শীতল বারান্দায় চলে গেল। রাজও বারান্দায় গিয়ে শীতলকে বলল নাইট গাউন ছেড়ে শাড়ি পরতে। নাইট গাউন রাতের জন্য তাই রাতে পরতে, আর শাড়ি দিনের জন্য তাই দিনের বেলা শাড়ি পরতে। শীতল শাড়ি পরতে জানে না তাই নাইট গাউন পরে আছে। এটা রাজ বেশ বুঝতে পারছে। শীতল রেগে তাকিয়ে রাজকে বলল, আমি শাড়ি পরতে জানি না বলে আপনি বারবার শাড়ি পরানোর নামে আমার সুযোগ নিন আর আমায় টাচ করেন সুযোগ বুঝে। এটা তো আর হবে না। রাজ শীতলকে দেওয়ালের সাথে চেপে ধরে রাজ বলল, আমি সুযোগ নেই তোমার? আমার ক্ষুধা লাগবে তোমাকে টাচ করতে? কেন, আমি এমনি পারবো না তোমাকে টাচ করতে? আমি কি পারি আর না পারি সেটা নিশ্চয়ই জানো না। শীতলের চোখ বন্ধ হয়ে গেল রাজের কথার ভয়ে। রাজ কি করতে পারে আর না পারে সেটা শীতল ভালো করে জানে। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? শাড়ি পরবে নাকি পরবে না? আমি দরকার পড়লে সুইমিং স্যুট পরে থাকবো, তাতে আপনার কি? রাজ হেসে বলল, আসলে আমার কিছু না, বাট সুইমিং স্যুটে তোমাকে কি যে হট সেক্সি লাগবে আমার সেটা ভেবেই তো
সেই লেভেলে খুশি লাগছে। আচ্ছা দাঁড়াও, এখনই সুইমিং স্যুটের অর্ডার দিই, আমার আর তোমার জন্য। এই বাংলোতে তো একটা সুইমিং পুল আছে, আমরা দুজন মনের সুখে সাঁতার কাটবো। ঠিক আছে ডার্লিং? শীতলের তো চোখ কপালে উঠে পড়েছে রাজের কথা শুনে। শীতল তো এমনি এই কথা বলেছে, আর রাজ তো সিরিয়াসলি নিচ্ছে। শীতল এক চিৎকার দিয়ে বলল। আমি শাড়ি পরবো, আমাকে শাড়ি পরিয়ে দিন প্লিজ। রাজ হেসে বলল। এই তো লাইনে এলে, আমার লক্ষ্মী জাদু বউ। শীতলকে একটা সবুজ শাড়ি পরিয়ে দিল রাজ। শীতলকে অসম্ভব সুন্দর লাগছে। রাজ শীতলের থেকে চোখ ফেরাতে পারছে না। শীতলকে বুকের ভিতর লুকিয়ে রাখতে ইচ্ছে করছে রাজের। শীতল ভাবছে, রাজকে এত অপমান করা হয়েছে, এখনো অপমান করা হচ্ছে, তবুও কেন রাজ তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে না। রাজ তো শীতলকে নিজের করে পেয়েছে কতবার। রাজের কাছে শীতলের প্রয়োজন নেই, তাহলে কেন সে শীতলকে নিয়ে পড়ে আছে? রাজ তো দেখতে পুরো হিরোর মতো, রাজের কি নেই? সব আছে রাজের। রাজের পেছনে মেয়েরা লাইন লাগিয়ে রয়েছে। রাজ তো চাইলে কারি কারি সুন্দরীদের নিজের প্রেমে ফেলতে পারে। রাজের শুধু একটাই ভাবনা, শীতল যতটা সুন্দরী ততটাই ওর মন সুন্দর। তা না হলে যার কাছে নিজের সম্মান হারিয়েছে তাকে স্বামী হিসেবে মেনে নিবে কেন? শীতল রাজের কোমল হৃদয় বলে কিছু আছে, সেটা বুঝিয়ে দিয়েছে রাজকে। শীতল সম্পূর্ণ নিষ্ঠা দিয়ে স্ত্রীর কর্তব্য পালন করেছে। এমন একটা মেয়েকে পাওয়া ভাগ্যবানের হয়। শীতল শত শত অপমানের পরেও রাজকে ছেড়ে যায়নি, সব সময় শত শত ভালোবাসায় ভরিয়ে দিয়েছে রাজকে। তাহলে রাজ কেন পারবে না শীতলের অভিমান রাগ ভাঙাতে? শীতল যে কোনো চাপে পড়ে এমন করছে রাজের সাথে, সেটা রাজ বুঝতে পারছে। রাজ দরজা ধাক্কা দিচ্ছে আর ভাবছে একটু আগের কথা, যেখানে রাজ শীতলকে একটা সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল। শীতল সেটা দেখার পর রুমে গিয়ে দরজা লক করে আছে। শীতলকে ওই দিন রাতের ফুটেজ দেখানো হয়েছিল। শীতল তখন ফুটেজ দেখে কিছু বলেনি, বাট মনে মনে ভেবেছে এটা না দেখালেও চলতো, বিকজ শীতল তো রাজকে চেনে। সে কখনোই শীতলকে ধোঁকা দেবে না। মুখে মুখে রাজকে অবিশ্বাসের কথা বলার একটাই কারণ, সেটা হলো রাজকে নিজের থেকে দূরে সরানোর একটা পথ। দেখো শীতল, তুমি হলে বুকের ভেতর সব। তুমি আমার ওয়াইফ, তুমি আমার গার্লফ্রেন্ড। রাজ মুচকে একটা হাসি দিল। আপনার যে বিয়ের আগে কত কত গার্লফ্রেন্ড ছিল কে জানে। রাজ খাওয়ানো বাদ দিয়ে বলল। আমার কোনো কিছু হলো না বিয়ের আগে, তবে বিয়ের পর একটা গার্লফ্রেন্ড রয়েছে, মানে তুমি। কারণ তুমি একের ভিতর সব, যেটা একটু আগে বললাম। আমার বিলিভ হয় না আপনি কোনো না কোনো কাণ্ড ঘটিয়েছেন, যেমন ওই দিন। শীতল কিছু বলল না, সে থেমে গেল। যেমন ওই দিন মানেটা কি? আমি তো তোমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখিয়েছি, তুমি তো দেখেছো আমি কিছু করিনি। রোদ আগে থেকে রুমে পানিতে কিছু মিশিয়েছিল, তারপর ওই মেয়ে তোমার শাড়ি পরেছে। তারপর আমার যখন সেন্স ছিল না, ওই মেয়ে সেই সুযোগ আমার গায়ে লিপস্টিকের দাগ বসিয়েছে। তারপর আমার শার্টের বোতাম। শীতল চিৎকার দিয়ে বলল। স্টপ ইট প্লিজ, আমি আর নিতে পারছি না। শীতল রাজকে বিশ্বাস করে, প্রমাণ না দিলেও রাজকে সে বিশ্বাস করত। প্রথমে ওই মেয়েকে এভাবে রাজের বুকে দেখে শীতল বেশ রেগে গিয়েছিল, কিন্তু পরে সে ভাবে এই একটাই রাস্তা রাজকে নিজের থেকে দূরে সরানোর। রাজের দুঃখ শীতল আর দেখতে পারছে না। শীতল কখনো বাবা মা ভাইকে খুন করতে পারবে না। শীতল স্বইচ্ছায় রাজের সাথে থাকলে সবাই আত্মহত্যা করবে। শীতলের কাছে এগুলো খুন বলেই মনে হবে। শীতল রোদকেও ক্ষমা করবে না। এজন্যই সে রাজনকে বিয়ে না করে লুকিয়ে চলে যাবে এই দেশ ছেড়ে। সজল সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছে, এখান থেকে চলে গেলে রোদের শিক্ষা হবে। এই জীবনে কখনো বোনের মুখ দেখতে পারবে না সে, মা বাবাও না। রাজের কষ্ট অপমানও শীতলকে দেখতে হবে না। শীতল চলে গেলেই রাজের মুক্তি। কিছুদিন গেলেই রাজ শীতলকে ভুলে যাবে, তখন নতুন কাউকে নিয়ে রাজ সুখী হবে। পৃথিবী উল্টে গেলেও শীতল কখনো রাজের হতে পারবে না। শীতল নিজের সুখের জন্য কখনো পরিবারের খুনি হতে পারবে না। রাজকে অনেকক্ষণ ধরে কোথাও দেখা যাচ্ছে না। শীতল এই সুযোগে ভাবলো এখান থেকে পালানো যাক। শীতল নিচে নামতেই রাজকে দেখতে পেল। রাজ সবে বাহির থেকে এসেছে। কি ব্যাপার, পালানোর চেষ্টা করা হচ্ছিল বুঝছি? রাজের থেকে পালানো এত সহজ নয়। একটা কাজে গিয়েছিলাম, আমাকে দেখতে না পেয়ে মিস করছিল বলছে। তোমার হার্ট ধকধক করছিল বলছে। দেখি দেখি কোথায়? ডোন্ট টাচ মি। সবসময় আমার ছোঁয়ার টেনশনে থাকুন আপনি, তাই না? রাজ হেসে বলল। তোমাকে ছোবো না তো কাকে ছোবো ডার্লিং? তুমি তো আমার সব কিছু। থার্ড ক্লাসের মতো আমার ডার্লিং ডার্লিং ডাকবেন না, একদম খবরদার। আমি তো থার্ড ক্লাস, কবে ফার্স্ট ক্লাস ছিলাম বলো তো? তুমি আমাকে একটু ভালোবাসা দিলে তো আমি তোমার মতো ফার্স্ট ক্লাস হয়ে যেতে পারতাম। সন্ধ্যায় শীতল বেডে শুতেই রাজ পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। রাজের পরনে কোনো শার্ট ছিল না।
এভাবে খালি গায়ের কি মিন সেটা শীতল বুঝতে পারল। ছাড়ুন প্লিজ, আমার থেকে দূরে থাকুন, টাচ করবেন না একদম আমায়। রাজ হেসে বলল। শুধু টাচ নয়, আর অনেক কিছু করবো তোমার সাথে। রাজ শীতলের চুলগুলো ধরে শীতলের ঠোঁটে চুমু দিল। রাজ শীতলকে বেডে শুয়ে দিয়ে শীতলকে আদরে ভরিয়ে দিতে শুরু করলো। শীতল রাজকে আটকানোর চেষ্টা চালিয়েও পারছে না আটকাতে। শীতল ইচ্ছে মতো রাজের পিঠে খামচি দিচ্ছে। রাজের মতো বডি বিল্ডারের কাছে এগুলো শ্বশুরের মতো লাগছে। সেই শীতলের খামচিগুলোতে আরো পাগল হয়ে গেল। শীতলের মন এমনিতেই খারাপ, তার উপর রাজ এমন করছে জোর করে। শীতলের শাড়ি প্রায় খুলে ফেলেছে রাজ। তখনই শীতল রাজকে খুব জোরে নিজের থেকে একটু দূরে সরিয়ে জোরে জোরে বলল। আর কত রেপ করবেন এভাবে জোর করে? আর কতদিন? আমাকে মুক্ত করে দিন প্লিজ। কতবার বলবো আপনাকে, আমার থেকে দূরে থাকুন আপনি। রাজ ভাবতেও পারেনি শীতল এমন কথা বলবে এই মুহূর্তে। রাজকে এখন অপমান করলেই পারত শীতল। এই অবস্থায় নিজের স্বামীকে এভাবে অপমান কোনো স্ত্রী করে না। রাজের কাছে প্রচন্ড অপমান বলে মনে হলো শীতলের কথাগুলো। বারবার রাজকে শীতল জঘন্য কথা কেন মনে করিয়ে দেয়? রাজের কতটা কষ্ট হয় এই কথাগুলো শুনলে সেটা রাজ জানে। রাজের বুক ফেটে যাচ্ছে কষ্টে। স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে রাজের মাথা পুরো রেগে ফেটে যাচ্ছে। রাজ বেড থেকে উঠেই পাশে থাকা বিশাল শোপিসের কাছের বক্সটায় লাথি দিয়ে সেটা ভেঙে ফেলল। শুধু এটাই নয়, রাজ পাশে থাকা কাচের টেবিলটাও ভেঙে ফেলল। রাজের মাথায় রক্ত উঠে গিয়েছে। সে নিজের রাগ কন্ট্রোল করতে পারছে না। সামনে যা পাচ্ছে তাই ভেঙে গুড়িয়ে ফেলছে রাজ। প্রতিটা জিনিসপত্রের ভাঙার আওয়াজে শীতল কেঁপে উঠছে। শীতল ভয়ে কাঁপছে। এগুলো এই মুহূর্তে বলা ঠিক হয়নি রাজকে, সেটা শীতল বুঝতে পেরেছে। শীতল ঘুমন্ত বাঘকে জাগিয়েছে। এবার শীতলকে এই বাঘ হাড়ে হাড়ে মজা দেখাবে। শীতল কি করবে তা বুঝতে পারছে না। কিভাবে সে রাজের হাত থেকে আজ রাতে নিজেকে বাঁচাবে। রাজ আজ তাকে ছিন্ন ভিন্ন করেই ফেলবে। রাজের এই ধরনের রাগের সাথে শীতল বেশ পরিচিত। রাজ শীতলের দিকে তাকিয়ে নিজের প্যান্টের বেল্ট খুলতে লাগলো। শীতলের প্রাণ চাইছে অবস্থা। শীতল এক লাফে বেড থেকে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। শীতল ওয়াশরুমে ঢোকার আগে রাজ শীতলকে ধরতে গিয়ে শাড়িটা ধরলো। শীতলের শাড়ি রাজের হাতে এখন। শীতল শাড়ি রেখে নিজেকে বাঁচালো। রাজ ওয়াশরুমের দরজায় জোরে জোরে চাপ দিল আর বলল। শীতল, ভালো হবে না। দরজা খোলো, আমার কাছে এসো। আমি দরজা খুলে ভালো হবে না কিন্তু। শীতল ভয়ে একাকার হয়ে আছে। সে কিছুতেই দরজা খুলছে না, শুধু কাঁদছে আর আল্লাহকে স্মরণ করছে। রাজের রাগ যেন ঠান্ডা হয়ে যায় এই দোয়াই করছে শীতল। শীতলের খুব শীত করছে। এই শীতে এভাবে থাকা যায় না। শীতল খুব আফসোস করছে এইভাবে ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিয়ে। এবার শীতলকে এই ভুলের মাসুল দিতে হবে। রাজ রেগে জোরে জোরে শীতলকে বলছে দরজা খুলতে। রাজ শীতলকে বারবার বলছে ডোর ওপেন করতে। রাজ শীতলকে কিছুই করবে না বলার পরেও শীতল ভয়ে ওপেন করছে না ডর। রাজ জোরে লাথি দেওয়াতে ডোর খুলে গেল। রাজ শীতলকে দেখা মাত্রই রাজের সব রাগ চলে গেল। রাজ শীতলের হাত ধরতেই শীতল আচমকা ভয়ে পাশে থাকা ফুলদানি রাজের মাথায় মারল। রাজ নিজের মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ল। সে ভাবতেও পারেনি শীতল এমন কাজ করবে। শীতলও ভাবতে পারেনি সে এমন করবে। শীতল খুব ভয় পেয়ে গিয়েছিল তাই রাজকে আঘাত করেছে। শীতল আবারও ওয়াশরুমের দরজা ক্লোজ করে দরজায় হেলান দিয়ে বসে পড়ল। রাজের মাথা থেকে রক্ত পড়ছে টুপটুপ। রাজ শীতলের নাম ধরে কয়েকবার ডাক দিল। শীতল, প্লিজ ডোর ওপেন করো। আমাকে ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লুক? তুমি আমাকে আঘাত করেছো, তাতে কিছু মনে করিনি। দরকার পড়লে আরও করবে। এখন আমার কাছে এসো প্লিজ। শীতল তবুও ডোর ওপেন করলো না। রাজ তার একটা হাত দরজার মাঝখানে রাখলো। রাজের মনে হচ্ছে শীতলও এখানে হাত রেখেছে। শীতল একই কথা ভাবছে। বেশ রাত হয়েছে। রাজের কোনো সারা শব্দ না পেয়ে শীতল ডোর ওপেন করলো। শীতল ডোর খুলতেই দেখলো কিছু রক্ত ফ্লোরে, সেই সাথে ওয়াশরুমের দরজায় রক্ত লাগানো হাতের ছাপ। শীতলের মনে বেশ কষ্ট শুরু হলো। তখন শীতলের কি হয়েছিল তা শীতলও জানে না। সে হঠাৎ রাজকে আঘাত না করলেও পারত। রাজের রক্ত দেখে শীতলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শীতল রাজকে কোথাও দেখতে পাচ্ছে না। এই অবস্থায় কোথায় গেল রাজ? হঠাৎ শীতল রাজকে দেখতে পেল। বেডের মাঝখানে রাজ সেন্সলেস হয়ে শুয়ে আছে। মাথা থেকে রক্ত বের হচ্ছে। শীতল দৌড়ে গিয়ে রাজের বুকে মাথা রাখলো। শীতল কাঁদতে কাঁদতে বলল। বিশ্বাস করুন, আমি আপনাকে আঘাত করতে চাইনি। আপনার উপর আমার খুব খুব রাগ হয়। আপনি এত অপমানের পর কেন ভুলে যাচ্ছেন না আমায়? আমি আপনাকে দুঃখ ছাড়া কিছুই দিতে পারবো না। শীতল রাজের মাথায় ব্যান্ডেজ করে দিল। তারপর তোয়ালে দিয়ে শীতল রাজের শরীর মুছে দিল পানিতে।
শীতল রাজের বুকে মাথা রেখে সেই সত্যগুলো বলল রাজকে, যা রাজ জেগে থাকলে শীতল কখনোই বলতে পারতো না। শীতল কেন রাজের সাথে এমন করছে তা সব নিজের মনে কখন বলে ফেললো তা সে নিজেই জানে না। শীতল তার পরিবারের জন্য এমন করতে বাধ্য হচ্ছে। শীতল তার পরিবারের খুনি হতে চায় না। সে সবাইকে কষ্ট দিয়ে রাজের সাথে সুখে থাকতে চায় না। রাজকে শীতল এভাবে দেখতে পাচ্ছে না, তাই শীতল দেশ ছেড়ে চলে যাবে দূরে কোথাও। শীতল খুব কাঁদলো। তারপর রাজের ঠোঁটে হালকা একটা চুমু দিয়ে শীতল বারান্দায় চলে এলো। রাজ যেন জেগে না যায়। রাজ জেগে থাকলে রাজের ভীষণ কষ্ট হয় শীতলকে কাছে না পেয়ে। এটা শীতল বুঝতে পারে। শীতল বারান্দায় এসে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। ঘুমানো অবস্থায় শীতলের বেশ শীত শীত লাগলো। তখন হঠাৎ সে কারো গরম ছোঁয়া পেল। ভোর হয়েছে। শীতল চোখ খুলে নিজেকে বেরিয়ে দেখতে পেল। নিজের দিকে তাকিয়ে শীতল অবাক হলো। শীতলের পরনে নতুন একটা শাড়ি। শীতলের বেশ মনে আছে কাল রাতে সে শাড়ি পরা ছিল না। শীতল পাশে থাকিয়ে রাজকে দেখলো না। রাজ অনেক আগেই চলে গিয়েছে। শীতল দেখলো রুমটা আগের মতো ক্লিন। বেডের এক পাশে কিছু ব্রেকফাস্ট আর একটা চিঠি দেখতে পেল সে। শীতল চিঠিটা খুলে পড়া শুরু করলো। গুড মর্নিং মাই বিউটিফুল ডার্লিং ওয়াইফ। আমি একটু বাইরে গেলাম ছোট একটা কাজে। কাজ সেরেই তোমার কাছে ফিরে আসছি। আমাকে বেশিক্ষণ মিস করতে হবে না তোমায়। আর হ্যাঁ, ব্রেকফাস্ট করে নেবে ভালো মেয়ের মতন। যদি ব্রেকফাস্ট না করো তাহলে ফিরে এসে আমার স্টাইলে খাওয়াবো। তোমাকে শাড়ির জন্য টেনশন করতে হবে না। আমি তোমাকে শাড়ি পরিয়ে দিয়েছি। তুমি নিজের খেয়াল রেখো। লাভ ইউ। শীতল চিঠিটা পড়ে কান্না শুরু করলো। রাতেই শীতলকে রাজ এখানে নিয়ে এসেছে। আর এসব কিছু ক্লিন করে তাকে শাড়ি পরিয়েও দিয়েছে রাজ। কাল এত বড় অপমান করলো রাজকে। আঘাত পর্যন্ত করেছে রাজকে শীতল। সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেল কিভাবে রাজ? রাজ এত কিছুর পরেও এত ভালোবাসে কেন তাকে? এই লোকে কি ইগো বলতে কিছুই নেই? শীতলের ভাগ্য এমন যে রাজের মতো স্বামী পেয়েছে, কিন্তু ভাগ্য এমন যে সেই স্বামীকে সে ধরে রাখতে পারছে না। শীতল ভাবছে, উপরওয়ালা যদি একটা মিরাক্কেল করে রাজের সাথে তাকে মিলিয়ে দিত, যদি তার বাবা মা ভাইয়া নিজে থেকে শীতলকে রাজের হাতে তুলে দিত। শীতল মনে মনে আল্লাহর কাছে এমন প্রার্থনা করে সব সময়। হঠাৎ রাজের ফোনে একটা এমএমএস এলো। রাজ দেখলো ভিডিওতে দেখা যাচ্ছে রোদকে কেউ মেরে বেঁধে রেখেছে, আর রাজন শীতলের হাত ধরে আছে। শীতল সেন্সলেস হয়ে আছে। রাজনের সাথে এভাবে শীতলকে দেখে রাজ রেগে নিয়ন্ত্রণ হারিয়ে ফোনটা ভেঙে গুড়িয়ে দিল। রাজ রাজনের কথা মতো একটা জায়গায় গিয়ে 600 ভোল্টের শক খেল। কয়েক বছর পর রাজ জাপানের ক্লিনিকের একটা কেবিনের বাইরে বসে আছে। শীতল কেবিনে প্রস্রব বেদনায় চিৎকার করছে। রাজ চোখ বন্ধ করে 2 হাত মুঠো করে একটা চেয়ারে বসে আছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে। রাজ তার লাইফে অনেকবার কষ্ট পেয়েছে। কষ্টগুলো মৃত্যুর চেয়ে বেশি ছিল। তার বাবা মা প্রিয় বোনকে সে হারিয়েছে। শীতলকেও হারাতে বসেছিল সেই দিন। রাজ কয়েক বছর আগে সেই দিনের কথা ভাবলো, যেদিন রাজন নামের শয়তান শীতল সহ শীতলের পরিবারকে কিডন্যাপ করেছিল। রোদকে মেরে ওর পা দুটো ভেঙে দেওয়া হয়েছিল। রোদের বাবা মা চিৎকার করছিল। তাদেরও বেঁধে রাখা হয়েছিল। রোদ প্রাণপণে শীতলের নাম ধরে চিৎকার করেছিল। শীতল কিছুতেই রেজিস্টারে সাইন করছিল না। রাজ শীতলের চুল ধরে শীতলকে থাপ্পড় দিচ্ছিল বারবার। রাজ সেই সময় সেন্সলেস অবস্থায় মেঝেতে পড়েছিল। রাজ ওখানে যেতেই রাজের উপর হামলা করেছিল রাজনের লোকেরা। রাজন শীতলের মাথায় রিভলভার ধরে রাজকে বলেছিল থামার জন্য, নইলে ওর সামনেই শীতলকে শুট করা হবে। রাজ নিরুপায় হয়ে রাজনের লোকেদের আঘাত সহ্য করছিল। রাজের 2 হাত থেতলে দেওয়া হয়েছিল, যেন সে কাউকে আঘাত করতে না পারে। রাজ একসময় সেন্সলেস হয়ে যায়। তবুও সে সবকিছু আন্দাজ করতে পারছিল কি হচ্ছে। রোদের রক্তে মেঝেটা ভেসে যাচ্ছিল। শীতলের চিৎকারও শোনা যাচ্ছিল। রোদ জানতে পারে রাজন একটা স্মাগলার। সে আন্ডারওয়ার্ল্ডের একটা ডন। রোদ রাজের উপর রাগ করতে পারে, বাট জেনে শুনে সে বোনকে এই লোকের হাতে তুলে দিতে পারে না। এই জন্য রোদ রাজনের সাথে শীতলের বিয়ে দেওয়ার পরিকল্পনা ভেঙে দেয়। রাজন সেটা মানতে পারেনি, তাই রাজন প্ল্যান করে রোদ সহ তার বাবা মাকে তুলে আনে এখানে। সাথে লোকজন ফিট করে খুব সাবধানে রাজকে ফলো করে। রাজ যেদিন কাজলের বাড়িতে গিয়েছিল সেদিন রাজনের সৌভাগ্যবশত রাজকে ট্যাগ করতে পেরেছিল। রাজ শুধু আল্লাহর নাম নিচ্ছিল, যেভাবেই হোক শীতলকে রাজনের হাত থেকে বাঁচাতে হবে। রাজ সেন্সলেস অবস্থায় শীতলকে দেখতে পাচ্ছিল। শীতলের জন্য অজস্র ভালোবাসা ফিল করতে পারছিল রাজ। এভাবে রাজের শীতলের প্রতি অন্ধ প্রেম ব্যর্থ হতে পারে না। রাজ তার বাবা মা বোন রোজার ডাক শুনতে পাচ্ছিল। সবাই বলছিল রাজকে পারতেই হবে, কারণ রাজের আপন বলতে শুধু শীতল আছে পৃথিবীতে। শীতল না থাকলে রাজের অস্তিত্ব থাকবে না।
রাজন এবার শীতলকে ভয় দেখিয়ে সাইন করানোর জন্য শীতলের শাড়ির আঁচলে হাত দেয়। রাজন যে শীতলের শাড়ি খোলার জন্য হাত বাড়ে, ঠিক তখনই রাজনের হাত ধরে। রাজন রাজকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। রাজের শরীর খালি ছিল, পুরো শরীরে রক্তের দাগ। রাজকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শীতল রাজকে দেখে প্রাণ ফিরে পেল। রাজকে শীতল জড়িয়ে ধরল। রাজ শীতলের মাথায় হাত বুলিয়ে শীতলের চোখের পানি মুছে দিল। রাজ শীতলকে একপাশে সরিয়ে রাজনের সাথে যুদ্ধে নেমে পড়ে। রাজনকে মেরে তক্তা বানিয়ে ফেলে। রাজনের পা দুটো প্রায় আলাদা করে ফেলে। যে হাত দিয়ে শীতলকে মেরেছিল আর শাড়ির আঁচল ধরেছিল, সেই হাত ভেঙে গুড়িয়ে দেয় রাজ শীতলের বাবা মার হাতের বাঁধন খুলে দেয়। শীতল রোদের অবস্থা দেখে চিৎকার করতে থাকে। রোদের কি হাল করেছে রাজন শয়তান। রোদের প্রাণ যায় যে অবস্থা। রাজের চোখ থেকে পানি পড়ছে রোদের জন্য। হাজার হক রোদ রাজের একমাত্র বন্ধু ছিল, কলিজার কলিজা। রাজ অ্যাম্বুলেন্সের খবর দিতে চাইলে রোদ রাজকে কাছে টেনে নেয়। রোদ বলে সে তার ভালোবাসার কাছে যেতে চায়। তার রোজা একা থাকতে ভয় করছে। রোজা রোদকে ডাকছে। রোদ রোজার সাথে থাকতে চায়। রোজার কাছে যাওয়ার জন্য সে দুনিয়ার মায়া কাটাতেও প্রস্তুত। রোদ রাজের পায়ে ধরে মাফ চায়। সে এতদিন যা করেছে তার জন্য সে অনুতপ্ত। রোদ আরো বলে শীতলের জন্য রাজ পারফেক্ট। রাজের প্রতি যত অন্যায় করেছে রোদ, তার প্রতিবাদ করার সামর্থ্য ছিল রাজের। রোদ সব বুঝতে পেরেছিল। রাজ শীতলের জন্য প্রতিবাদ করেনি। রোজ রাজের পায়ে ধরে বলে দোষ দেখ, যেই পা দিয়ে তোকে আঘাত করেছিলাম সেই পা আর নেই। যেই হাত দিয়ে আমি তোকে আঘাত করেছি সেই হাতও নেই। যেই জানের জিগার দোষ তোকে আঘাত করেছিল সেই দোষও একটু পরে থাকবে না। রাজ রোদের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। সে রোদকে শাস্তি দিতে চেয়েছিল, বাট এভাবে এত ভয়ানক শাস্তির কথা সে ভাবেনি। রাজ রোদকে চুপ করতে বলে। রোদ হাসতে হাসতে রাজের হাত শীতলের হাতে দেয়। রোদ বলে ওর আদরের বোনের চোখে যেন কখনোই এক ফোঁটা পানি না পড়ে। রাজ শুধু বারবার বলছে তোর কিছু হবে না রে দোস্ত। শীতল শুধু রোদের কথা শুনে কাঁদছিল। ভাই এইসব বলো না, তুমি ভালো হয়ে যাবে। রোদ শীতলের মাথায় হাত রেখে শীতলের কাছে মাফ চাইল। রোদ বলল আমি ক্ষমার অযোগ্য, তবু রাজ তুই আর শীতল বোন আমাকে ক্ষমা করে দে। রোদের বাবা অনুতপ্ত হয়েছে। তার জন্যই আজকে একমাত্র ছেলের এই অবস্থা। রোদের বাবা মা রোদের কাছে মাফ চেয়েছিল। রোদের মৃত্যু এত ভয়ানক হয়েছিল যা দেখে যে কারো চোখে পানি এসে পড়ত। রোদ রক্তশূন্য হয়ে মারা গিয়েছিল। রোদ সামনে শুধু রোজাকেই দেখতে পাচ্ছিল। রোজার সেই কাজল কালো চোখ, ঠোঁটে সেই মিষ্টি হাসির শব্দ। রোদ প্রথম দেখায় রোজার প্রেমে পড়েছিল, কিন্তু রাজের কারণে বলতে পারেনি। রোজার সাথে সে বাঁচতে পারেনি, অন্তত সে মরতে তো পারবে। রোদের একটুও কষ্ট লাগছিল না। সে তো তার ভালোবাসার কাছে যাচ্ছিল। তার তো আনন্দের দিন ছিল ওই দিন। রোদ সামনে অনেক কষ্টে হাত বাড়িয়ে হাসতে হাসতে প্রাণ ত্যাগ করেছিল। রোদের কথা মতো রোজার পাশে রোদকে কবর দেওয়া হয়। রোদ রোজা নামের দুই অমর প্রেমের কবরের পাশে রাজ একটা চাইল্ড হোম তৈরি করে। নামটা ছিল রোদ আর রোজার নামে। রাজ যখন কবরের পাশে যায় তখন পরিষ্কার শুনতে পারে রোদ আর রোজার কথা। তারা দুজন একে অপরের সাথে কথা বলছে বরকনের মতো। রাজ ভাবে পৃথিবীতে তো ওদের বরকনে হওয়া হলো না। নিষ্ঠুর পৃথিবী বড়ই স্বার্থপর, তারা সবার ভালোবাসা সার্থক করে না। কয়েকদিন শীতল তার বাবা মার সাথে ছিল রোদের মৃত্যুর পর থেকে। রাজ যেদিন ওদের বাড়ি যায় সেদিন অপরাধীর মতো শীতলের বাবা মা রাজের দিকে তাকিয়েছিল। ফুলি জানে শীতল তার রুমে বসে আছে। রাজ শীতলের রুমে যেতেই শীতল রাজের পায়ে ধরে ক্ষমা চায়। রাজ যতক্ষণ শীতলকে ক্ষমা না করে দেয় ততক্ষণ শীতল পা ছাড়বে না। শীতলকে অবাক করে দিয়ে রাজও শীতলের পায়ে ধরে ক্ষমা চায়। রাজ বলে শীতলের পা না ছাড়লে রাজ ওর পা ছাড়বে না। শীতল রাজের কাণ্ড দেখে হেসে দেয়। রাজও হেসে দেয়। রাজ শীতলকে নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকায় চলে আসে। শীতল ঢাকার বাড়িতে তাদের রুমে এসে দেখে রুমটা ফুল দিয়ে সাজানো। রাজ পিছন থেকে শীতলের কোমর ধরে ঘাড়ে মুখ গুজে বলে আজকে তোমার আমার ফুলসজ্জা। শীতল রাজের কথা শুনে হাসতে হাসতে শেষ। রাজ কিছুটা রেগে বলে আমি জানি তুমি কেন হাসছো। এর আগে আমাদের অনেকবার ফুলসজ্জা হয়েছে, কিন্তু তখন তো তোমার মনে হয়নি আমি জোর করেছি ফুলসজ্জায়। বাট আজকে তোমার অনুমতিতে হবে। শীতল রাজকে রাগানোর জন্য বলল আমি যদি অনুমতি না দিই? রাজ বলল তাহলে আর কি, আমাকে আগে রাজ হতে হবে আর জোর করে ফুলসজ্জা করতে হবে। শীতল আর রাজ দুজনেই হেসে দিল। রাজ শীতলকে কোলে তুলে বেরিয়ে নিয়ে গেল। রাজ শীতলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে ভাবছে কি আছে শীতলের মাঝে, যার প্রেমে সে অন্ধ হয়ে গিয়েছিল।
যার জন্য মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাকে। রাজ এবার শীতলকে ভালোবাসায় বেঁধে রাখবে, যেন কখনো শীতল সেখান থেকে যেতে না পারে। রাজ আগের কথা মনে করে শীতলকে ভয়ে জড়িয়ে ধরল। শীতলও রাজকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। অতঃপর সেদিন রাজের আর শীতলের আরো একবার ফুলসজ্জা হলো, যাকে বলে ভালোবাসার ফুলসজ্জা। রাজ শীতলকে মন ভরে আদর করলো। শীতল শুধু রাজের ভালোবাসাটুকু অনুভব করলো। সেদিনের পর থেকে রাজ শীতলকে সবসময় আগলে রাখে। সব সময় শীতলের আশেপাশে রাজ থাকতো। অফিসের সময়টুকু কোনো রকমে কাটাতো। অফিসে বসেও কিছুক্ষণ পরপর সিসি ক্যামেরা ফোন থেকে শীতলকে দেখতো। রাজ এক মুহূর্ত শীতলকে ছাড়া থাকতে পারে না। মনে হয় শীতল এই বুঝি রাগ করে কোথাও চলে গেল। শীতল রাজের বুকে মাথা রেখে বলল তার ঘুম আসছে না। রাজ দুষ্টুমি করে বলল, আমার কাছে একটা ঔষধ আছে, এসো আমার কাছে, তোমাকে ঘুম পাড়িয়ে দেই। রাজ শীতলকে বেডে শুয়ে আদর করতে লাগলো। শীতল বলল, এভাবে ঘুম আসবে? রাজ বলল, আসবে, খুব আসবে। শীতল বলল। আমার সব সময়ের জন্য একটা সাথী চাই। রাজ হেসে বলল, ঠিক আছে, তোমার সাথে নিয়ে আসবো, এখন আমার কাছে এসো। সেদিনের ফলস্বরূপ শীতল প্রেগনেন্ট হলো। রাজ সেদিন সব থেকে বেশি খুশি হয়েছিল। ডক্টরের ডাকে রাজ বাস্তবে ফিরে এলো। ডক্টর বলল, আপনার ওয়াইফের সিচুয়েশন ভালো না, রক্ত ধরছে অনেক, ওনার সহ্য ক্ষমতা নেই। রাজের বুকে একটা মোচড় দিল। রাজের ব্লাড নিতে চাচ্ছিল না ডক্টর। সব রাজ শীতলকে ব্লাড দিয়ে এসেছে। রাজও খুব দুর্বল হয়ে গিয়েছে শীতলের পাশাপাশি। রাজ অনেক জোর করেই শীতলকে ব্লাড দিল। রাজ শীতলের কেবিনে গেল না, কারণ শীতল মানা করেছে। রাজের ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও প্রাণপ্রিয় স্ত্রীর কথা সে রেখেছে। রাজ অন্য একটা কেবিনে বেডে চোখ বন্ধ করে গত কয়েক বছর আগের কথা ভাবতে লাগলো। দিনটি ছিল হলিডে। রাজ বাগানে বসে অফিসের কাজ করছিল। তখনই শীতল একটা ফাইল পায়। ফাইল খুলে শীতল দেখলো রিপোর্ট পজিটিভ। শীতল নিজের পেটে হাত দিয়ে কিছু ফিল করলো। শীতলের মুখ আগের চেয়ে আরো উজ্জ্বল হয়ে গেল খুশিতে। কয়েক বছর যাবৎ রাজ আর শীতল দুজন দুজনকে ভালোবেসে এসেছে। রাজ খুব সাবধানে সতর্কতা অবলম্বন করেছে। সে কিছু আলাদা সময় কাটানোর জন্য বেবি নেওয়ার কথা ভাবেনি। শীতলের মনে একটা ভয় কাজ করলো। সে ভাবলো রাজ কি এই খবর শুনে রাগ করবে। শীতল সুন্দর করে সেজে গুজে রাজের পেছন দিক দিয়ে দাঁড়ালো। হাতে একটা লাভ কার্ড নিয়ে সেটাতে আই এম প্রেগনেন্ট লিখেছে রাজকে দেখানোর জন্য। শীতল রাজকে কিছু বলবে তার আগে শীতল ভাবলো এত বড় খবরই ছোট কার্ড দিয়ে হবে না। শীতল নেক্সট একটা কাগজ নিয়ে এলো লাল। সেটাতে বাবা মা লিখে রাজকে দেখানোর জন্য রাজের সামনে যাবে। তখন মনে হলো এই সামান্য কাগজ দিয়ে হবে না। নেক্সট শীতল কতগুলো বেলুন নিয়ে গেল। বেলুনে লেখা ছিল আই এম প্রেগনেন্ট। শীতলের মুখে বলতে লজ্জা লাগছিল, তাই এত সব ব্যবস্থা করলো শীতল। এবার শীতল ভাবলো বেলুন দিয়ে সুসংবাদ জানানো বেটার হবে। শীতল যেই বেলুন হাতে নিয়ে রাজের সামনে গেল আর রাজকে পেছন দিয়ে রাজের কাঁধে হাত দিল, ঠিক তখনই শীতলের হাত ফসকে বেলুনগুলো আকাশে উড়ে গেল। রাজ শীতলের ছোঁয়া পেয়ে পেছন দিকে ফিরে বলল, কি হচ্ছে ডার্লিং, কিছু বলবে? শীতলের কান্না আসছে খুব। কান্না আড়াল করে শীতল মাথা নাড়িয়ে বলল, কিছু হয়নি। কথাটা বলেই শীতল রাজের সামনে থেকে চলে গেল। রাজ মুচকি হেসে আবার কাজ করতে লাগলো। শীতল রাজের পেছনে থাকা দেয়ালে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। শীতল কিছুতেই বলতে পারছে না সে মা আর রাজ বাবা হতে চলেছে। সন্ধ্যায় শীতল কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। হঠাৎ কারো স্পর্শে শীতলের ঘুম ভাঙলো। শীতল চোখ খুলে দেখলো রুম অন্ধকার। রাজের হাতে একটা মোমবাতি। রাজ শীতলকে বেড থেকে নিচে দাঁড় করিয়ে হাতের একটা তুড়ি বাজালো। অমনি রুমটা আলোয় ভরে গেল। রাজ শীতলকে সামনে তাকাতে বলল। শীতল সামনে তাকিয়ে দেখলো দেয়ালে বড় বড় করে লেখা, উই আর প্রেগনেন্ট। আমি বাবা আর তুমি মা হতে চলেছ। সারা রুমে বেবিদের সুন্দর সুন্দর ফটো লাগানো। রাজ এসব কখন করলো আর রাজ জানলোই বা কিভাবে? ফাইলটা তো সে প্রথম খুলেছে। রাজ শীতলের ঠোঁটে একটা চুমু দিয়ে শীতলের ভাবনায় ছেদ ঘটালো। কি ভাবছো কি? আমি জানলাম কিভাবে? আপনি জানলেন কি করে বলুন তো? রাজ মুচকি হাসি দিয়ে বলল, তোমার রিপোর্টের কথা ডক্টর আমাকে ফোন দিয়ে আগে জানিয়ে দিয়েছিল। আমি তোমার মুখ থেকে শোনার জন্য ফাইলটা রুমে রেখেছিলাম। তুমি আমার পেছনে দাঁড়িয়ে যা যা করলে তার সব আমি দেখেছি ডার্লিং। ইস, কত চেষ্টা করলে আমাকে জানানোর জন্য। শীতল কাদো কাদো ফেস নিয়ে বলল। আপনি খুশি হয়েছেন তো? রাজ শীতলের ঠোঁটে আরেকটা চুমু দিয়ে বলল। আমি আজ পৃথিবীর সবচেয়ে খুশি। শীতল রাজকে জড়িয়ে ধরলো, তারপর কোলে করে বেডে নিয়ে গেল। রাজ শীতলকে বুকে নিয়ে শুয়ে শুয়ে বলল, তুমি ভাবলে কি করে আমি খুশি হব না?
তুমি তোমার রাজকে চেনো না। আমি দুঃখিত, মাফ করে দিন, আর কখনো এমন ভাববো না। ভুল যখন করেছ তখন ভুলের শাস্তি তো তোমাকে পেতেই হবে। শীতল ভয় ভয় বলল। কিসের শাস্তি? রাজ শীতলের ঠোঁটে আরেকটা চুমু দিয়ে বলল, আমাকে নিজে থেকে আদর করতে হবে এখন থেকে। তুমি তো আমাকে আজ পর্যন্ত একবারও আদর করনি। শীতল কি বলবে ভেবে পেল না। শীতল লজ্জা পেয়ে রাজের বুকে মাথা লুকালো। রাজ মুচকি হেসে বলল, বেটা রাজ, তুই দুনিয়ার সব থেকে অভাগা। আজ পর্যন্ত নিজের বউয়ের আদর পেলে না। তুই সবসময় আদর দিয়ে যাবি, বাট কখনো আদর পাবি না। সেদিন রাজ এত খুশি হয়েছিল তা দেখে শীতলের মন খুশিতে আত্মহারা হয়ে গেল। শীতল বাংলোটা দেখে আরো অবাক হয়ে গেল। পুরো বাংলোটাকে রাজ বেবিদের ফটো দিয়ে ভরিয়ে রেখেছে। শীতলের পার্সোনালি সকল কাজ রাজ করে দেয়। শীতল প্রথম কয়েক মাস বেশ ভালো ছিল, বাট পরে ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়ে। রাজ ভাবতেই পারে না এত কেয়ার করার পরেও শীতল এত অসুস্থ হলো কি করে। শীতল সারাক্ষণ বমি করে, আর কিছুই খেতে পারে না, ঘুমোতে পারে না, সারাক্ষণ যন্ত্রণায় ছটফট করে। রাজ যত রকম ডক্টর আছে তাদের সবার চিকিৎসা নিয়েছে। এখন শীতলের ডেলিভারির সময় হয়েছে, অথচ ডেলিভারি হচ্ছে না। রাজ শীতলকে জাপানে নিয়ে আসে। রাজ শীতলকে এখানে এনে সব রকম চিকিৎসার ব্যবস্থা করে। শীতলের শরীর একেবারে ভেঙে পড়েছে। শীতলের সেই গোলাপি আভা আর নেই। শীতল সম্পূর্ণ জীর্ণ হয়ে শুকিয়ে কাঠ হয়ে গেছে। রাজ যখন শীতলের কেবিনে শেষবারের মতো গিয়েছিল, তখন শীতল চোখ বন্ধ করে থাকা অবস্থায় বলে, এভাবে তাকাবেন না, আমি অনেক কুৎসিত হয়ে গিয়েছি, দেখতে অনেক বাজে লাগছে। রাজ শান্ত গলায় বলল, তুমি দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট কীটের মতো দেখতে হয়ে গেলেও তোমার প্রতি আমার ভালোবাসা এক থাকবে, সেটা কখনই পাল্টাবে না। তোমার সৌন্দর্য দেখি তোমার সাথে আছে, এটা মনে করো না। যদি এমন হতো তাহলে তোমাকে বিয়ে করতাম না, তোমার প্রয়োজন আগিয়ে ফুরিয়ে যেত। রাজের ভাবনায় ছেদ ঘটল। ডক্টর বলল, এই মাত্র আবার আপনার ওয়াইফের প্রস্রাব ব্যথা উঠেছে। রাজ দৌড়ে শীতলের কেবিনে গেল। রাজের সাহস নেই ভেতরে যাওয়ার। সেই মুহূর্তে সবচেয়ে অসহায় ব্যক্তি দুনিয়ার। রাজ অনেক সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে ভিতরে গেল। ভেতরে ঢুকেই রাজ একটা বেবির কান্নার আওয়াজ পেল। রাজ অবাক হয়ে গেল। রাজ দেখলো শীতলের পাশে একটা ফুটফুটে বেবি, কি সুন্দর মিষ্টি চেহারা। রাজ আরো অবাক হলো শীতলকে দেখে। শীতল অনেকটা আগের মতো হয়ে গেছে, গায়ে সেই গোলাপি আভা ফিরে এসেছে। ডক্টর বলল রাজের ছেলে হয়েছে, আর তার ওয়াইফ বিপদ মুক্ত, তবে বেশ দুর্বল, সেবা শুশ্রূষা করলে ঠিক হয়ে যাবে। রাজ শীতলের ঠোঁটে একটা চুমো দিল। আজ কতদিন পর শীতলের ছোঁয়া পেল। রাজ শীতলের পাশ থেকে বেবিকে কোলে নিল। কি যে খুশি লাগছে তার কাছে। শীতল বেবিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়েছে সবে। অমনি রাজ শীতলের ঠোঁটে পেছন থেকে চুমো দিয়ে বলল, অনেক হয়েছে ছেলেকে আদর, এবার বাবাকে আদর করো। শীতল একটা দুষ্টু হাসি দিল। রাজ যেই শীতলের কোমর ধরে আবারও চুমো দিতে যাবে, তখনই রওশন বলে উঠল। রওশন আর রাজের মাঝখানে বসে আছে শীতল। বাবা বলছে তাকে আদর করতে, ছেলে বলছে তাকে আদর করতে। শীতল কি করবে বুঝতে পারছে না। এবার আপনারা সবাই ডিসাইড করুন, শীতল কাকে আদর করবে, রাজ নাকি রওশন?